আমরা তো বাজেট অনেক বড় হয়েছে এটা সমালোচনা করি না। মূলত আমাদের সবচেয়ে বড় ইশকাল হলো, আমাদের প্রশ্ন হলো, এই যে বাজেটের এক বিশাল ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, এইটার যোগানটা যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিতে চাচ্ছেন বৈদেশিক ঋণের উপরে ভিত্তি করে, এ জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যেহেতু এদেশে বারবার সরকার পরিবর্তন হয়, ঋণ তো জনগণের মাথায় থেকে যায়। এখনই আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ মাথাপিছু 1 লক্ষের উপরে আমরা কিন্তু ঋণগ্রস্ত। এটার উপরে যদি আবার ঋণ নিয়ে আবার যদি সে বাজেটটা আবার সম্পূরক করা হয়, হয়তোবা চিরদিন কিন্তু ক্ষমতায় থাকবেন না, কিন্তু ঋণের বোঝাটা কিন্তু আম জনগণের উপরই বর্তাবে। সে জায়গায় হলো আমাদের সবচেয়ে বড় কথা, বড় প্রশ্ন। তবে আমি আবার সাধুবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। নিশ্চয়ই তিনি এত বড় একটা বাজেট দিয়েছে, নিশ্চয়ই তার একটা পরিকল্পনা আছেন। দোয়া করি তিনি যেন বাজেট অনুযায়ী দেশকে সামনে অগ্রসর করে নিয়ে যেতে পারেন। এই বাজেটের আয়ের দিক ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এ জায়গায় আর একটা আশ্চর্যের বিষয়, সেটা হইলে বাজেটের 1,27,500 কোটি টাকা আমাদের শুধুমাত্র সুদ দিতে হবে। আমরা বাংলাদেশের শতকরা 90 থেকে 92% মুসলমান। এই দেশে বারবার আমরা সুদের উপরে কেন ব্যাসেস করি, এটা আমার প্রশ্ন। আমরা কি সুদের এই করাল গ্লাস থেকে কি বেরিয়ে আসতে পারবো না? নিশ্চয়ই আমি বিশ্বাস করি বর্তমান যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, সরকারের দায়িত্বে আসার আগে আপনারা নিশ্চয়ই বলেছেন মদিনার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই বাজেটের ব্যাপারে সুদকে আমি মনে করি এ জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, পাশাপাশি জাকাতকে এ জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এর দ্বারা আসলে মদিনার আলোকে রাষ্ট্র পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, আমি সে প্রশ্নটা আমি এই মহান সংসদে রাখলাম। মাননীয় স্পিকার, এ জায়গায় শিক্ষা খাতে 15.8% এ জায়গায় বাজেট ধরা হয়েছে মূল বাজেটের। এটা একটা ইতিহাস বিরল। আমি এ জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রীকে